নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। হায়াসেমাস নাইজারের আমরা মোটামুটি 2টা ক্লাস করেছি। গভীরে আমরা অনেক গেছি এবং আমরা আজকে আরো গভীরে যাব। যে আরো যে শেড গুলো রয়েছে, প্যাটার্ন রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব, কিছু ডিফারেন্সিয়েশন করব অন্য মেডিসিনের সঙ্গে। তার আগে এই মেডিসিনের যে মায়াজামের যে বিষয়টি রয়েছে, এই বিষয়ে আমি একটু বলতে চাই, মানে এই বিষয়টাকে আরেকটু গুরুত্ব সহকারে বলতে চাই। আমি হয়তো অল্প সামান্য করে বলেছি মায়াজামের বিষয়টা, আজকে একটু ডিটেলস একটু বলবো। দেখেন, হাইসিএমএস নাইজার এমন একটা রেমেডি যা মানুষের প্রাণ শক্তির সেই জায়গায় কাজ করে যেখানে ভয়, সন্দেহ, লজ্জা এবং নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। মানে একদম ভেঙে পড়া মানে একসাথে মিশে যায়, একটি বিকৃত মানসিক স্নায়বিক অবস্থা তৈরি করে। এই অবস্থার পিছনে একক কোনো মায়াজাম কাজ করে না, বরং এটি একটি মাল্টি মায়াজমেটিক বিস্ফোরণ, যেখানে সোরা, টিউবারকুলার এবং সিফিলিটিক মায়াজাম একত্রে কাজ করে। তবে নেতৃত্ব দেয় কিন্তু টিউবারকুলার এবং সিফিলিটিক ধারা। এটা হলো এই হায়াসিমাস নাইজারের মায়াজামের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সবচেয়ে, যে টিউবারকুলার এবং সিফিলিটিক এটাই নেতৃত্ব দেয় মূলত হায়াসিমাস নাইজারের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আসে আমাদের সোরার ব্যাপারটা। সোরার যে স্তরটা এখানে কাজ করে সেটা হলো যে এটা হলো ভিতরের মৌলিক ভয় এবং অসহায়তার বীজ। এই সোরাটা হায়াসিয়ামাসের রোগীর গভীরে একটি অনুভূতি থাকে, আমি নিরাপদ নই, কেউ আমাকে আঘাত করতে পারে, আমি একা এবং অসহায়। এই বিষয়টা সোরার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে মনের ভিতরে। এই শরিক ইনসিকিউরিটি তার সন্দেহ, ঈর্ষা এবং অন্যের উপর অবিশ্বাসের ভিত্তি তৈরি করে। এখানে রোগ এখনো সম্পূর্ণ ভাঙেনি, কিন্তু ভিতরে মাটি দুর্বল হয়ে গেছে। এরপরে সোরার মাটির উপর গড়ে ওঠে টিউবারকুলারের অস্থিরতা। এখানে রোগী আর এই অবস্থা থাকতে পারে না, তার ভিতরে এক ধরনের দম বন্ধ অস্থিরতা তৈরি হয়, সে স্থির থাকতে পারে না। তার চিন্তা, আবেগ, আচরণ সবকিছু দ্রুত পরিবর্তন হয়। হাসি, কান্না, ভয়, উত্তেজনা সব একসাথে ওঠানামা করে। এই টিউবারকুলার প্রবাহ হায়াসিমাসকে করে তোলে ইরাটিক, রেস্টলেস, নাটকীয় আর স্টেবল। সে যেন নিজের ভিতরে আটকে গিয়ে বের হতে চাইছে, এরকম তার টেন্ডেন্সি থাকে, মানসিক স্টেট থাকে তার মধ্যে। শেষে আসে সবচেয়ে গভীর স্তর, সিপিলিটিক, যার মানে ধ্বংসাত্মক শক্তি। এখানে এসে হায়াসিয়ানাসের আসল বিপর্যয় ঘটে। মূলত এখানে সবচেয়ে বড় বিপর্যয়টা ঘটে এই সিপিলিটিক স্টেটে এসে। মস্তিষ্কের ইনহেবিটেশন ভেঙে যায়, লজ্জা ভেঙে পড়ে, সামাজিক ও নৈতিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। ফলাফল অশ্লীলতা, উন্মাদনা, বিভ্রম, সন্দেহ, আত্মপরিচয়ের ভাঙন। এটাই তো। এটা আর শুধু ফাংশনাল ডিস্টারবেন্সের না, থাকে না, কিন্তু এটা এটা হলো স্ট্রাকচারাল ডিসইন্টারগ্রেশন অফ কন্ট্রোল। সিপিলিটিক ফোর্স এখানে বলে যে সব ভেঙে দাও, নিয়ম ভেঙে দাও, লজ্জা ভেঙে দাও, সীমা ভেঙে দাও। এটাই হলো তার মূল কথা, মূল কোর যে বিষয়টা সেটা হলো এটাই। এই তিনটি মায়াজান যখন একসাথে কাজ করে তখন হায়াসিমাস রোগী হয়ে ওঠে এমন একজন মানুষ, মানে এমন একটা জটিল মানুষ হয়ে যায় যার ভিতরে সোরা মানে মারাত্মক ভয়, টিউবারকুলার চরম অস্থিরতা, সিভিলিটিক নিজের ভিতরে নিয়ন্ত্রণ ভেঙে চুরমার হয়ে যায়। এই ত্রিমাত্রিক সংঘর্ষ থেকে জন্ম নেয় হায়াসিয়ামাসের সেই পরিচিত চিত্র, সন্দেহপ্রবণ, কামাতুর, অস্থির, লজ্জাহীন, বিভ্রান্ত। এই বিষয়টা মূলত তখন চলে আসে। কিছুদিন আগে এক ডাক্তার বন্ধু, তার সঙ্গে কথা হচ্ছিল আমার, হায়াসিয়ামাসের গত ক্লাস নিয়ে তার সঙ্গে কথা হচ্ছিল।
সে কথার ফাঁকে একটা প্রশ্ন আমাকে করে বসলেন যে মায়াজাম সম্পর্কিত, যে আইসিএমএস কি কোনো মায়াজামের দোষ কাটাতে পারে বা কোনো মায়াজাম ধ্বংস করতে পারে কি? আবার অনেকে বলেন যে সোরা দোষ নাশক, ত্রিদোষ নাশক, মানে সোরা সাইকোসিস, সিফিলিটিক, মানে বিষয়টা কি? আচ্ছা, এই এই প্রশ্নের উত্তর নিয়ে আসা খুব প্রয়োজন, কারণ আমি মনে করি যে এটা আমাদের সবারই জানা উচিত, অনেকে জানেন বিষয়টা। আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমার প্র্যাকটিস জীবনে প্রথম দিকে আহ, যখন বই পুস্তক পড়ছি, অনেক বই পুস্তক পড়ি, তখন দেখি কিছু কিছু বই এই ধরনের কথাগুলো লেখা আছে: ত্রিদোষ নাশক, সোরা দোষ নাশক, ধ্বংসকারক, বিভিন্ন রকম। তারপরে কিছু বড় ভাই, কিছু ডাক্তারের কাছ থেকেও তাদের কাছ থেকেও এই ধরনের কথাগুলো আমি প্রায় শুনেছি ওনাদের কাছ থেকে। ওনাদেরকে প্রশ্ন স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। করতে সময় একটা খটকা লাগতো যে বিষয়টা কেমন, কারণ অর্গানন এক কথা বলছে আর এরা এক কথা বলছে। আমি তখন মিলাতে পারতাম না, কারণ জ্ঞান তো তখনও পাকাপোক্ত হয়নি। তারপর আস্তে আস্তে জ্ঞান যখন পাকাপোক্ত হলো, যখন এভিডেন্স হাতে আসলো, যখন বুঝতে পারলাম বিষয়টা হলো এই, তারপরও তখন কিন্তু আমি আসলে তাদের সঙ্গে একমত হতে পারতাম না। মানে মনে একটা খটকা থাকতোই। যাই হোক, মূল কথাতে আসি। হায়োসিয়ামাস নাইজার কোনো নির্দিষ্ট মায়াজামকে সরাসরি ধ্বংস করে এভাবে বলা হ্যানিম্যানের দৃষ্টিতে সঠিক না, আমার কাছে মনে হয়েছে। হ্যানিম্যানের দৃষ্টিতে সঠিক না। স্যামুয়েল হ্যানিম্যান স্পষ্টভাবে বলেছেন, রোগ বা মায়াজাম কোনো বস্তু না যাকে কেটে বা ধ্বংস করে ফেলা যায়, বরং এগুলো হলো প্রাণ শক্তির, মানে ভাইটাল ফোর্সের গতির বিকৃতি। অর্গাননের অ্যাফোরিজম 11 এবং 12-এ তিনি দেখিয়েছেন যে রোগ মূলত ডাইনামিক ডিস্টারবেন্স এবং চিকিৎসা হতে হবে ডাইনামিক প্ল্যানে। তাই রেমেডি কাজ করে, ধ্বংস করে নয়। তাহলে কি হলো, যে রেমেডি কাজ করে, ধ্বংস করে না, বরং সংশোধন মানে কারেকশন, কোনো সমন্বয় মানে রিটিউনিং করে। এটাই হলো মূল বিষয়। এই দৃষ্টিকোণ থেকে হায়োসিএমএস এর কাজ বোঝা যায় যে এটি কোনো একক মায়াজামের বিরুদ্ধে নয়। যদিও আমরা জানি যে হায়োসিএমএস সোরা, সিফিলিটিক এবং টিউবারকুলার, এই তিনটা মায়াজামের উপরে খুব দারুণভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা তাহলে বুঝলাম যে হায়োসিয়ামাস কোনো একক মায়াজামের বিরুদ্ধে নয়, বরং যেখানে শরিক ভয়, টিউবারকুলার অস্থিরতা এবং সিগলিটিক ভাঙন একসাথে মিলিত হয়, প্রাণ শক্তির নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে যে জায়গাটাতে, সেই জটিল অবস্থাকে পুনরায় সুষম করতে সাহায্য করে। অর্গাননের অ্যাফোরিজম 3 এবং 7-এ হ্যানিম্যান বলেন যে চিকিৎসার কাজ হলো রোগীর সম্পূর্ণতা, মানে টোটালিটি অফ সিম্পটম, সম্পূর্ণতা দেখে সেই অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা, যাতে প্রাণ শক্তি নিজে থেকে সুস্থতার দিকে ফিরে যেতে পারে। হায়োসিয়ামাস সেই ক্ষেত্রেই প্রয়োগযোগ্য যেখানে লক্ষণ সমষ্টি দেখায় ভয়, সন্দেহ, লজ্জা এবং ইনহেবিটেশন কলাপস এর সম্মিলিত বিকৃতি। অর্গাননের অ্যাফোরিজম 26-এ যদি আপনারা খেয়াল করেন, সেখানে দেখবেন যে সিমিলে সিমিলেবাস কিউরেঞ্চারের নীতিতে বলা হয়েছে যে যে ওষুধ সুস্থ মানুষের মধ্যে যে ধরনের বিকৃতি সৃষ্টি করে, সে একই ধরনের বিকৃতিকে রোগের মধ্যে নিরাময়ের দিকে ঘুরিয়ে দিতে পারে। হায়োসিয়ামাস প্রুভিং এ এই অস্থিরতা, বিভ্রম, অশ্লীলতা, নিয়ন্ত্রণহীনতা দেখা যায়। ঠিক সেই প্যাটার্ন যখন রোগীর প্রাণ শক্তিতে প্রতিষ্ঠিত হয়, তখনই এই রেমেডি সেই বিকৃত কম্পনকে সমরূপ প্রভাবে নিউট্রালাইজ এবং হারমোনাইজ করে। এটা কোনো মায়াজাল মুছে ফেলা নয়, বরং তার বিকৃত প্রকাশকে থামিয়ে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। আমরা যদি আরো দেখবো যে সেখানে দেখা যায় যে অর্গাননের অ্যাফোরিজম 78 এবং 81-এ
ক্রনিক ডিজিজে এবং মায়াজামের আলোচনায় যেটা আছে যে সেখানে বোঝা যায় যে মায়াজাম দীর্ঘস্থায়ী প্রবণতা টেন্ডেন্সি যেটা আছে যা ধাপে ধাপে প্রকাশ পায়। হায়োসিয়ামাস সেই ধাপগুলোর একটি বিশেষ পর্যায়ে কাজ করে যেখানে মায়াজামেটিক বিকৃতি এসে মানসিক স্নায়বিক নিয়ন্ত্রণ ভেঙে দেয়। এখানে রেমেডি কাজ করে সেই ভাঙন থামাতে, ভেতরের ভয়কে স্থিতিশীল করতে এবং চেতনার স্বচ্ছতা ফিরিয়ে আনতে। তাহলে প্রশ্ন এখন, তাহলে হায়োসিমাস কি করে? এটা কোনো মায়াজামকে ধ্বংস করে না, বরং এটি কাজ করে সেই জায়গায় যেখানে এই তিনটে মায়াজামের ভারসাম্য ভেঙে গেছে। হায়োসিমাস প্রাণশক্তিকে ধীরে ধীরে সেই অবস্থায় ফিরিয়ে আনে যেখানে ভয় স্থিতিশীল হয়, অস্থিরতা কমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানসিক নিয়ন্ত্রণ ইনহেবিটেশন পুনরুদ্ধার হয়। অর্থাৎ হায়োসিমাস কাজ করে লুজ অফ কন্ট্রোলের বিরুদ্ধে এবং সেই সাথে রিস্টোর করে পারসেপশনের স্বচ্ছতা, আবেগের সংযম, সামাজিক ও নৈতিক ভারসাম্য। তাহলে আমার ওই বন্ধুর উদ্দেশ্যে তাকে একটাই কথা বলা যে সবশেষে আমি একটাই কথা বলবো, হায়োসিয়ামাস কোনো মায়াজাম ধ্বংস করে না, এটি প্রাণ শক্তি সেই বিকৃত অবস্থাকে ধ্বংস করে যেখানে স্তরিক ভয়, টিউবারকুলার অস্থিরতা, সিফিলিটিক ভাঙন একত্রে নিয়ন্ত্রণহীনতার দিকে নিয়ে গেছে। সেই জায়গাটা ঠিক করে। এখন আমরা হায়োসিয়ামাস নাইজারের ফিজিক্যাল জেনারেলস একটু দেখব। এটা দেখা খুব গুরুত্বপূর্ণ। যেটা হয় যে ফিজিক্যাল জেনারেলস এর মানে পুরো শরীরের উপর না, এর সামগ্রিক প্রভাব যেটা পড়ে একটা জীবন্ত ক্লিনিক্যাল ছবির মতো করে বোঝার চেষ্টা করব। এখানে আলাদা অঙ্গের কোনো রোগ না, বরং পুরো শরীর কিভাবে বিহেভ করে সেই সামগ্রিক ছবিটাই বা ছাপটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হায়োসিয়ামাসের শরীর মূলত একটি নিউরো জেনারেলাইজড অস্থিরতার শরীর। শরীরকে দেখলেই বোঝা যায় তার শরীর কখনোই সম্পূর্ণ স্থির নয়। সে বসে থাকলেও আঙ্গুল নাড়ছে, পা দোলাচ্ছে, চোখ পিটপিট করছে, ঠোঁট কাঁপছে, মনে হয় যেন স্নায়ুতন্ত্রের ভিতরে একটা না একটা সূক্ষ্ম কম্পন চলছে তার মধ্যে। এই যে ইনভলেন্টারি মুভমেন্ট, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম হতে পারে, খুবই খুবই সূক্ষ্ম, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেমন ধরেন আঙ্গুল টোকা দেওয়া, সে কথা বলছে এর মধ্যে সে আঙ্গুলে টোকা দিচ্ছে, তারপরে একটু জামা জামা ঠিক করছে, জামা টানা, ঠোঁট নাড়া, আবার তীব্র অবস্থায় এটা টুইসিং বা জার্কিং এমনকি কনভালশনেও পৌঁছাতে পারে। এখানে মূল বিষয় হলো যে কন্ট্রোল নেই, কিন্তু মোশন তার ঠিক আছে। আবার যদি দেখি যে শরীরের শক্তি মানে ভাইটালিটি খুব অদ্ভুতভাবে ওঠানামা করে, কখনো রোগীর অত্যন্ত উত্তেজিত, রেসলেস, ঘুম নেই, শরীরে যেন ওভার অ্যাক্টিভ, আবার হঠাৎ সে ক্লান্ত, ভেঙে পড়া, অবসন্ন হয়ে যায়। এই অল্টারনেশন হায়োসিয়ামাসের বড় জেনারেল বৈশিষ্ট্য। এক্সাইটমেন্ট, এক্সিস্টেশন, এই বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় রাতে উত্তেজিত বেশি থাকে, ঘুমের মধ্যে কথা বলে, চিৎকার করা, হাত পা নাড়ানো, এগুলো দেখা যায় রোগীদের মধ্যে। ঘুম কখনো গভীর না, আবার বরং পারগামেন্টেড, আবার ডিস্টার্ব এবং স্বপ্ন ভরা, এই ধরনের স্বপ্ন তার মধ্যে চলতে থাকে ঘুমের মধ্যে, তার ঘুমের জন্য ব্যাঘাত হয়। এই বিষয়গুলো আমরা রোগীদের মধ্যে দেখতে পাই। হায়োসিয়ামাস রোগীর শরীরের ড্রাইনেস একটি খুব গুরুত্বপূর্ণ জেনারেল। মুখ শুকিয়ে যায়, জিভ শুকনো লাগে, তৃষ্ণা থাকতে পারে, বা প্যারাডক্সিক্যালি তৃষ্ণা কমও থাকতে পারে। এই দুটো স্টেটই কিন্তু রোগীর মধ্যে দেখা যায়। গলা শুকনো, কখনো গিলতে কষ্ট, কণ্ঠস্বর ভেঙে যেতে পারে। এই ড্রাইনেস শুধু শারীরিক না, এটা নার্ভাস টেনশনের প্রকাশ। একই সাথে কিছু ক্ষেত্রে ইনভলেন্টারি ডিসচার্জেও দেখা যায়, যেমন প্রস্রাব ধরে রাখতে না পারা, বিছানায় প্রস্রাব করা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা এটা বেশি পাই। তারপরে স্টুল লিকেজ মানে লুজ মোশন হয়ে যায়, পায়খানা বের হয়ে যায়। তারপরে অর্থাৎ মানে একদিকে যেমন ড্রাইনেস, অন্যদিকে যেমন লস অফ স্টেন্টের কন্ট্রোল, মানে এই দুই বিপরীত জেনারেল হায়োসিয়ামাসের পাশাপাশি থাকতে পারে।
আমরা কিন্তু এই দুটো বিষয় মাথায় রাখবো। আবার আমরা যদি দেখি যে তাপমাত্রা বা থার্মাল রিলেশনের ক্ষেত্রে যে হাইওয়ে সাধারণত ওয়ার্ম টেন্ডেন্সির দিকে ঝুঁকে। গরমে অস্বস্তি, বদ্ধ ঘরে থাকতে পারে না। ফ্রেশ এয়ার, কিছুটা স্বস্তি পাই খোলা বাতাসে, তবে তার তাপমাত্রার অনুভূতি খুব স্থির না। নার্ভাস স্ট্রেস অনুযায়ী পরিবর্তিত হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় রাতে শরীর গরম লাগে, ঘাম হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ঠান্ডা অনুভূতিও আসতে পারে। মানে থার্মাল স্টেটের ব্যাপারটা হলো রিগ না, কিন্তু ভেরিয়েবল। এবং খাবার এবং অ্যাপাটাইটের ক্ষেত্রেও এক অদ্ভুত ব্যাপার, এত অদ্ভুততা থাকে যে কখনো অ্যাপাটাইট কমে যায়, খেতে ইচ্ছা করে না, আবার কখনো হঠাৎ খাবার ইচ্ছা বাড়ে। কিছু রোগী খাবার গিলতেও ভয় পায় বা অস্বস্তি বোধ করে। স্পেশালি নার্ভাস যখন থাকে তখন এই ক্ষেত্রে ওটা বেশি পাওয়া যায়। পানির ক্ষেত্রেও একই তৃষ্ণা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এগুলো মূল বিষয় হলো কনসিস্টেন্সি নেই, এটাই হলো মূল বিষয়। আমরা যদি শরীরের পেন প্যাটার্নের দিকে তাকাই, শরীরে ব্যথার যে প্যাটার্ন গুলো রয়েছে হায়ার সিরামসে, বিশেষ করে যেমন ব্যথা অনেক সময় ক্লিয়ার লোকেশন পায় না, ডিফিউজ হয়, তারপরে ওয়ান্ডারিং হয় বা নার্ভাস ধরনের হয়, কখনো ক্র্যাম্প, কখনো টুইসিং পেন, কখনো অদ্ভুত সেন্সেশন হয় যা রোগী ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এটা হায়ার সিরামাস রোগীদের ক্ষেত্রে আমরা প্রায় পাই যে তারা কখনোই এই রোগীদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারে না। অনেক সময় পেনের সবচেয়ে ডিসকমফোর্ট বা ইরিটেশন বেশি প্রমিনেন্ট হয়। একটু জাস্ট, আমি তো ক্লাসে আছি আজকে, লেকচার নিতে, আমি যখন অনলাইনে ক্লাসে কালকে আসতে হবে। আমি ডাক্তার, আমি এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, আজকে রোগী দেখতে পাবো। কালকে আসেন, কালকে দেখতে পাবো না, আমি তো জরুরি ক্লাসে আছি। দুঃখিত। তা আমাদের এই পেনের ব্যাপারটা যে কখনো অদ্ভুত সেন্সেশন হবে, তারা আসলে বলতে পারে না। এবং এই পেনের ব্যাপারটা খুবই জটিল একটা বিষয়, যে হাইসেমাস রোগীদের ব্যথার প্যাটার্ন গুলো এমনই জটিল, সঠিকভাবে বলতে পারে না এরা। হাইসেমাস আরেকটি খুব গুরুত্বপূর্ণ ফিজিক্যাল জেনারেল হলো এগ্রাভেশন অ্যাট নাইট। রাতে উপসর্গ বাড়ে, মানসিক ও শারীরিক দুই দিক থেকেই বাড়ে। ঘুমের সময় বা ঘুমের আগে নার্ভাস সিস্টেম বেশি আনস্টেবল হয়ে যায়। তখনই ইনভলেন্টারি মুভমেন্ট, কথা বলা, চিৎকার করা, সেক্সুয়াল এক্সাইটেশন বা ফিয়ার প্রমিনেন্ট হয়। আবার দেখা যায় যে শরীরের পোস্চার এবং কোঅর্ডিনেশনেও ডিস্টারবেন্স দেখা যায়। রোগী অনেক সময় ঠিকভাবে ব্যালেন্সই রাখতে পারে না, হাঁটা চলার অস্বস্তিকতা থাকে তার মধ্যে থাকে। তারপরে দেখা যায় যে নার্ভাস কন্ট্রোল ঠিকভাবে কাজ করছে না তার। তারপরে ফাইন কোঅর্ডিনেশন, যেমন ছোট ছোট কাজ করা কঠিন হয়ে যায় তার জন্য। সবশেষে একটাই কথা বলবো যে হায়ার শরীরকে এক লাইনে ধরতে গেলে বলা যায় এটা এমন একটি শরীর যেখানে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ ভেঙে গিয়ে অস্থিরতা, অনিয়ন্ত্রিত নড়াচড়া, ড্রাইনেস এবং ইনভলেন্টারি ডিসচার্জ সব একসাথে প্রকাশ পায়। এটাই হলো হায়ার সবচেয়ে বড় বিষয় ফিজিক্যাল জেনারেলসের ভিতরে। এর পূর্বে দুটি ক্লাসে আমি চেম্বারে রুগীরা কিভাবে এসে কথা বলে, কিভাবে বসে, আমরা হায়ার রুগীকে কিভাবে চিনবো, এই বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি, তবে সম্পূর্ণ করতে পারিনি। আজকে বাদ বাকি অংশটা আমি শেষ করব। যেটা হয় যে আমাকে একটা মিনিট সময় দেবেন একটু কাইন্ডলি।
রবিন ভাই আজকে একটু ক্লাস অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেন। আমি আসবো না। জি 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 হ্যাঁ, ঠিক তুমি আছে। আসলে ইয়ে হ্যাঁ উলট পালট হয়ে গেছে সময় ইয়ে করতে আচ্ছা আচ্ছা, আমাকে ফোন দিয়েছেন। আচ্ছা। হায়োসিমাস রোগী যখন চেম্বারে আসে সেক্ষেত্রে আমরা দেখি যে সে অনেক মানে কথা বলার সময় ফিসফিস করে কথা বলে, বিশেষ করে যৌন বিষয়গুলো। যখন চেম্বারে তারা ঢোকে তখন খুব কাছে এসে খুব আস্তে আস্তে কথাগুলো বলে, ফিসফিস করে কথাগুলো বলে, বিশেষ করে তার সেক্সুয়াল প্রবলেমের কথা বলে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্য রোগীদের ভিতরে আমরা ততটা পাই না, কিন্তু হায়োসিমাসের ক্ষেত্রে যখন দেখি তখন দেখি যে এরা মানে গোপনীয়তা খুব খুব সাবধানতার সঙ্গে পালন করার চেষ্টা করে, যেন কেউ যেন না শুনে নেয়। ওই জন্য ডাক্তারের খুব কাছে, চেয়ার দূরে থাকলেও চেয়ারটা খুব সামনে টেনে নেবে, টেনে নিয়ে ডাক্তার সাহেব আমার এই যে লিঙ্গ শক্ত হয় না, এই ছোট ছোট করে তারা এই কথাগুলো বলতে থাকে। হাইসিয়ামাসের রোগীদের মধ্যে আমরা একটা পেজ পাই এটা। আবার দেখা যায় যে এরা মাঝে মধ্যে কথা বলছে, বলতে বলতেই আবার হাসছে, কথা বলতে বলতে আবার হাসছে, এবং একটা একটা আচরণ করে এরা, যেটা লক্ষ্য করেছি এর আগেও, যে ভালো করে এরা বিভিন্ন ওষুধের লেভেল গুলো দেখার চেষ্টা করে যে ওষুধগুলো কি আসলে অরিজিনাল কিনা। এই ধরনের প্রশ্ন তাদের ভিতরে দেখতে পাই যে ডাক্তার সাহেব মেডিসিন গুলো তো মনে হচ্ছে যে জার্মানি মেডিসিন, এরকম বোতল তো বাইরে থেকে আসে তাই না? জি জি জি, এগুলো বাইরে থেকে আসে। আহ, কোথা থেকে নিয়ে আসেন? এটা স্থানীয় ভাবে নিয়ে আসেন না দেশের বাইরে থেকে নিয়ে আসেন না ইম্পোর্টের কাছ থেকে নিয়ে আসেন? এরকম ধরনের জেরা কিন্তু এরা ঘরে ঢুকে করে, এরা এই ধরনের কথা তারা বলে থাকে। আবার দেখা যায় যে কথা বলতে বলতে একটু করে হেসে উঠছে, এটা লক্ষ্য করতে হবে, খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। এটা কিন্তু আনন্দ নয়, কিন্তু এটা নার্ভাস ডিসচার্জের কিন্তু একটা বিষয়। আবার দেখা যায় যে এদেরকে পরীক্ষা করতে গেলে এদেরকে মানে যেমন কোথাও কোনো প্রবলেম হয়েছে, একটু হাত দিয়ে একটু পরীক্ষা করতে গেলে এরা কিন্তু অস্বস্তি বোধ করে। এই বিষয়টা কিন্তু হাইওসিমাস রোগীদের মধ্যে আমরা পাই। আপনি কাছে এলে সে সরে যেতে পারে, আবার এমনও হতে পারে যে আপনি কাছে গেলেন সে একটু সরে গেল, এরকমও আমি প্রায় লক্ষ্য করেছি। এই বিষয়গুলো কিন্তু চেম্বারের মধ্যে এরা করে থাকে। আবার উল্টো ভাবে অপ্রয়োজনীয় ভাবে কাছে চলেও আসতে পারে। আপনি দেখা গেল দূরে বসে আছে কিন্তু হঠাৎ করে সে আপনার কাছে চলে আসছে। যেমন আমি পূর্বে একটা মহিলার কথা বলেছিলাম, যে কাপড় ছেড়ে তার নাভির ওখানে দেখাচ্ছে যে এটা কি, এটা আমাকে দেখে একটু বলেন। এরকম ধরনের বিষয়গুলো এই রুগীদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তারপরে দেখা যায় যে সে বারবার কাপড় টানে, মানে ধরেন জামা ঠিক করছে, তারপরে ধরেন নাকটা একটু ঘষছে। তারপর বিশেষ করে বুক বা যৌনাঙ্গে যে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এগুলা বেশি ঘন ঘন ঠিক করে। তারপরে দেখা যায় যে লজ্জা বা কামনার দ্বন্দ্ব সেখানে প্রকাশ পেতে পারে, এই বিষয়টা আমরা লক্ষ্য করি। তারপরে দেখা যায় যে আহ তাদের যে অ্যাপয়েন্টমেন্টের সময় বা ডোজ বা দিন সব যখন আপনি লিখে দিবেন, এগুলো সে সে গুলিয়ে ফেলে। সে বারবার প্রশ্ন করে যে এগুলো কখন খেতে হবে, আমাকে না ভালো করে বুঝিয়ে দেন। যদি সঙ্গে যদি কোনো গার্জিয়ান থাকে তখন তাকে বলবে যে আমার আমার বাবাকে বা আমার বোনকে বা হাজবেন্ডকে বুঝাই দেন, আমার কিন্তু মাথায় থাকে না, এগুলো আমি ভুলে যাই। এই ধরনের কথাবার্তা এরা কিন্তু এই প্রেসক্রিপশন দেওয়ার পরও কিন্তু বলে এরা। এই ধরনের বিষয়গুলো এদের মধ্যে আমরা লক্ষ্য করি। তারপরে দেখা যায় যে কণ্ঠস্বর কখনো উচ্চ কখনো নিচু, আবার হঠাৎ ফিসফিস থাকে, আবার চিৎকার করে কথা বলে, জোরে জোরে কথা বলে। এটা তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উঠানামা। সবচেয়ে গভীর বিষয় হলো তার প্যারাডক্স। সে বলে আমি একা থাকতে চাই, আবার সঙ্গে সঙ্গে বলে আমাকে ছেড়ে যাবে না তো, মানে সে তো আমাকে ছেড়ে যাবে না তো, আমার তো ভয় হয় সে যদি আমাকে ছেড়ে চলে যায়। এই ধরনের কথাবার্তা এরা কিন্তু কেস চেকিং এর সময় প্রায় বলে। একই সঙ্গে দুই দুই রকম কথা বলে। এই দ্বন্দ্ব হাইসোমাসের কোর কিন্তু, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডাক্তার যখন পরীক্ষা করতে চান, পালস, চোখ, জিহ্বা, পেট অস্বস্তি বোধ করে, বিশেষ করে চেম্বারে যখন এমন ভাবে কথা বলে যে সাহায্য, মানে সে নিজে এক সাহায্য চাইছে এবং নিজে রক্ষা করছে, সেজন্য বলে আমাকে বাঁচান কিন্তু আমাকে আঘাত করবেন না। এটি হলো তার ফিলিংস। চেম্বারের রোগীগুলো এইভাবে আমাদের কাছে আসে। আমি এর আগে আমাদের
নারী পার্সোনালিটি আমি বলেছি, আজকে আমি পুরুষের পার্সোনালিটি আজকে বলবো, বলার চেষ্টা করব আমাদের এই হায়ার সিএমএস এর পুরুষ পার্সোনালিটি গুলো কেমন হয়। হায়ার সিএমএস এর পুরুষ পার্সোনালিটির ভিতরে যেটা দেখা যায় যে এদের ভিতরে এক গভীর ভীতি ও নিরাপত্তায় হীনহীন একটা মানুষেরা, এদের ভিতরে নিরাপত্তাহীনতাই কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে তো আছেই, কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, তার সবচেয়ে বড় আতঙ্ক সে দুর্বল প্রমাণিত হবে, অপমানিত হবে, তুচ্ছ হয়ে যাবে, অথবা সে যাকে ভালোবাসে তাকে হারাবে। এই ভয় তার পুরুষত্বের গভীরে ঢুকে গেছে। সে শক্ত হতে চায়, কর্তৃত্ব দেখাতে চায়, আত্মবিশ্বাসী হতে চায়, কিন্তু ভেতরে সে সব সময় অনুভব করে যে সে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এটাই তার ভিতরে ফিলিংস, পুরুষদের ভিতরে ফিলিংস কাজ করে। সে ঘনিষ্ঠতা চায়, ভালোবাসা চায়, কিন্তু সেই ঘনিষ্ঠতায় তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ ঘনিষ্ঠতা মানেই তো নিজের দুর্বল দিক দেখানো, তাই না? আচ্ছা, তাই সে একই সাথে কাছে আসে, আবার দূরে ঠেলে দেয়। সে সন্দেহ করে, ঈর্ষান্বিত হয়, নজর রাখে, প্রশ্ন করে, অভিযোগ তোলে, কারণ সে ভিতরে ভিতরে নিশ্চিত হতে চায় আমি এখনো গুরুত্বপূর্ণ তো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো। এই পুরুষ অনেক সময় অদ্ভুত, অশ্লীল, উস্কানিমূলক বা নাটকীয় হয়ে উঠতে পারে, এটা প্রায় দেখি আমরা। এটা তার প্রকৃত স্বভাব নয়, কিন্তু এটা তার ভয়ের মুখোশ। সে নিজের সীমা নিজেই ভেঙে ফেলে, যেন কেউ তাকে অপমান করতে না পারে। সে যেন বলে আমি আগেই নিজেকে উন্মুক্ত করছি, এখন তুমি আমাকে লজ্জা দিতে পারবে না। তার যৌনতা অনেক সময় অতিরিক্ত, অনিয়ন্ত্রিত বা বেমানান রূপ নেয়। আমি কিছুক্ষণ পরে একটি রোগীর কথা বলবো আপনাদের সামনে। আজকে মনে করে আছি যে কিছু দুই চারটা রোগীর কথা বলবো, এই কথাটা বলতে পারবো। এখন তুমি আমাকে লজ্জা দিতে পারবা না, এটাই হলো তার কথা। তার যৌনতা অনেক সময় অতিরিক্ত, অনিয়ন্ত্রিত বা বেমানান রূপ নেয়। এটা ভোগের জন্য নয়, কিন্তু এটা এক ধরনের মানসিক মুক্তির চেষ্টা। ভিতরে আতঙ্ক যখন অসহনীয় হয়ে ওঠে, তখন সে উত্তেজনার মাধ্যমে সে চাপ থেকে পালাতে চায়। তার হাসি, ঠাট্টা, অদ্ভুত কথা, নাটক, কখনো বেহায়াপনা, সবই একটি আবরণ। এই আবরণের পিছনে থাকে এক ভীত মানুষ, যে গভীরভাবে চায় নিরাপত্তা, গ্রহণযোগ্যতা আর ভালোবাসা। কিন্তু সেই কিন্তু সে সেই চাওয়াটা সরাসরি বলতে পারে না। তাই সে উল্টো আচরণ করে, আক্রমণাত্মক হয়, সন্দেহ করে, নিজের গুরুত্ব জাহির করতে চায়। তার সমস্ত উচ্ছৃঙ্খলতা আর অস্থিরতা নিচে একটা নীরব আর্তনাদ থাকে, আমাকে দুর্বল বানিও না, আমাকে ছোট করো না, আমাকে ছেড়ে দিও না, আমাকে নিরাপদ থাকতে দাও। এই কারণে হায়োসিয়ামাস পুরুষ একসাথে একসাথে আত্মবিশ্বাসী ও ভঙ্গুর, আকর্ষণীয় ও অস্থির, আবার অন্যদিকে শক্ত ও ভীত। সে খারাপ মানুষ নয়, সে এমন একজন মানুষ, এমন একজন পুরুষ। সে নিজের ভয় ঢাকতে গিয়ে নিজের সাথে লড়াই করছে। এই পুরুষের ভিতরে জগৎটা আসলে একটা নীরব যুদ্ধক্ষেত্র। সে সব সময় অনুভব করে যে কেউ তাকে বিচার করছে, কেউ তার শক্তি মাপছে, কেউ সুযোগ খুঁজছে তাকে ছোট করার জন্য। তাই সে শান্ত থাকতে পারে না, তাকে বারবার প্রমাণ করতে হয় সে শক্তিশালী, সে নিয়ন্ত্রণে আছে, সে উপরে আছে। তার অহংকার আসলে অহংকার নয়, এটা একটা ভয়ের দেয়াল। সে ভয় পায় যদি সে একটু নরম হয়, যদি সে একটু দুর্বল হয়, তাহলে মানুষ তাকে আঘাত করবে, তাকে তুচ্ছ করবে, তাকে ছেড়ে যাবে। এই ভয়ের কারণে সে সম্পর্কের ভিতরে যুদ্ধ শুরু করে। ভালোবাসার জায়গায় সে ক্ষমতা চায়, ঘনিষ্ঠতার জায়গায় সে আধিপত্য খোঁজে। কিন্তু এই আধিপত্যের নিচে লুকিয়ে থাকে এক ভীত মানুষ। সে শুধু জানতে চায় আমি কি এখনো মূল্যবান, আমি কি এখনো নিরাপদ। এটাই হলো আমাদের হাইসিয়ামাস পুরুষের পার্সোনাল। আমাদের যেটা হয় আসলে, যে হাইসিয়ামাস এত বড় একটা মেডিসিন, এটাকে আসলে এটাকে যদি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, তাও এটা শেষ করা খুবই কঠিন একটা ব্যাপার। এর এত বিষয়, এত গভীরের বিষয়। তো এখন আমাদের
না, এটা একটি জীবন্ত মানসিক প্যাটার্ন, একটি ডাইনামিক কোর, যা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্তরে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে। তাই হায়োসিয়ামাসকে শুধুমাত্র তার কিছু বিচ্ছিন্ন লক্ষণ, অশ্লীলতা, পাগলামি বা ঈর্ষাদে ধরতে গেলে আমরা তার আসল গভীরতা কিন্তু হারিয়ে ফেলবো, কিন্তু আমরা তাকে ধরতে পারবো না। এই রেমেডির কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী কোর প্যাটার্ন, যেটা হলো ফিয়ার, সাসপেকশন, লুজ অফ কন্ট্রোল। এটা কিন্তু এই মেডিসিনের হলো কোর। এটার উপরে কিন্তু হায়োসিয়ামাস দাঁড়িয়ে রয়েছে। এটা ছাড়া হায়োসিয়ামাস কখনো হতেই পারবে না। এই তিনটি শক্তি একত্রে মিলে এমন একটি মানসিক অবস্থা তৈরি করে যেখানে মানুষ নিজেকে নিরাপদ মনে করে না, অন্যকে বিশ্বাস করতে পারে না এবং ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এই কোরই হায়োসিয়ামাসের আসল পরিচয়, তার মূল সত্তা। কিন্তু এই কোর সবসময় একরকম প্রকাশ পায় না, বরং জীবনের ট্রিগার, যেমন সম্পর্কের টানাপোড়েন, শৈশবের ট্রমা, লজ্জা, দমন, ভয় বা শারীরিক দুর্বলতা এই কোরকে বিভিন্ন দিকে ঠেলে দেয়। তখন আমরা দেখি যে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন, যেগুলো আমরা ফেস বলে থাকি, এই ফেসগুলো আলাদা আলাদা রোগী না, বরং একই রোগীর ভিন্ন ভিন্ন অবস্থা, স্তর বা মুহূর্তের প্রতিফলন। একজন হায়োসিয়ামাস রোগী একসময় হতে পারে নীরব, জমাট বাঁধা, সাইলেন্ট, ফ্রোজেন, আবার অন্য সময় সন্দেহপ্রবণ এবং সতর্ক, প্যারানয়েড ওয়াচার। আবার কোনো পরিস্থিতিতে সে হয়ে উঠতে পারে ঈর্ষাপরায়ণ, জিলাস পজেসিভ। কিন্তু আবেগের চাপে নাটকীয়, হিস্টেরিক্যাল পারফর্মার এগুলো হতে পারে। এই পরিবর্তনগুলো প্রমাণ করে রোগী একটি স্থির টাইপ না, বরং একটি চলমান প্যাটার্ন। এখানে ফেস ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। ফেস মানে হলো সেই দৃশ্যমান অভিব্যক্তি যা আমরা চেম্বারে দেখি, রোগীর কথা, আচরণ, চোখের ভাষা, প্রতিক্রিয়া। কিন্তু এই ফেসের পিছনে থাকে একটি গভীর প্যাটার্ন, একটি অভ্যন্তরীণ যুক্তি, যেভাবে তার ভয়, সন্দেহ এবং নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি কাজ করে। আর এই প্যাটার্নের কেন্দ্র থাকে তার কোর। হাইসেন্সকে বোঝার জন্য আমাদের তিনটি স্তরে চিন্তা করতে হবে: কোর, প্যাটার্ন এবং ফেস। কোর হলো আগুন, প্যাটার্ন হলো সেই আগুনের গতিপথ, আর ফেস হলো তার দৃশ্যমান শিখা। আমরা শিখা দেখি, কিন্তু যদি আগুনের উৎস না বুঝি, তাহলে সে আলো দিয়ে আমরা রোগীকে সঠিকভাবে চিনতে পারবো না, কখনোই পারবো না। ক্লিনিক্যাল বাস্তবতায় আমরা কখনোই পিওর সিগন্যাল, মানে একদম পিওর সিঙ্গেল ফেস আমরা কখনোই পাই না, বরং একটি মিশ্র চিত্র পাই। একই রোগীর মধ্যে একাধিক ফেস একসাথে কাজ করে। হয়তো তার মধ্যে 60% সন্দেহ প্রবণতা, 20% ঈর্ষা এবং 20% নীরব ভয়ের স্তর রয়েছে। এই মিশ্রণটাই বাস্তব হায়োসিয়ামাস। এবং এখানে একজন চিকিৎসকের দক্ষতার পরীক্ষা হয়, সে কি এই বহুমাত্রিক প্রকাশের ভিতর থেকে একটি একক কোর প্যাটার্ন ধরতে পারে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রোগী কখনোই টাইপ হিসেবে আমাদের দেখা যাবে না। রোগী একটি জীবন্ত প্যাটার্ন, একটি পরিবর্তনশীল অভিজ্ঞতা। যদি আমরা এই শুধু ফেস দেখে সিদ্ধান্ত নিই, তাহলে আমরা বিভ্রান্ত হব। কিন্তু যদি প্যাটার্ন বুঝি এবং কোর ধরতে পারি, তাহলে আমাদের নির্বাচন সঠিক হবে। কিন্তু পুরো বাড়িটা দেখতে হলে আমাদের ভিতরে ঢুকতে হবে। এটাই এই মানে মূল বিষয়, যে একটা রোগীকে চিনার বা একটা মেডিসিনকে চিনার একটা পদ্ধতি। তা আমাদের এই ফেসের ভিতরে যে সর্বপ্রথম আমরা 9টা মৌলিক ফেস আমরা হায়োসিয়ামাসের পাই। এই হায়োসিয়ামাসের 9টা মৌলিক ফেসের মধ্যেই এই প্যাটার্ন গুলোর মধ্যেই কিন্তু সকল শেড গুলো লুকায়ে থাকে। তার ভিতরে আমাদের প্রথম যে প্যাটার্নটা থাকে, যে ফেসটা আমরা পাই, সেটা হলো দ্য প্যারানয়েড ওয়াচার। হায়োসিয়ামাস নাইজারের যে মুখটা প্যারানয়েড ওয়াচার বলা হয়, সেটি আসলে একটি ভাঙা ট্রাস্ট সিস্টেমের জীবন্ত প্রকাশ। এই মানুষটি কখনোই নিজেকে একা মনে করে না, বরং তার ভেতরে অভিজ্ঞতা এমন যেন সবসময় কেউ তাকে দেখছে, পর্যবেক্ষণ করছে, বিচার করছে। এই অনুভূতি কল্পনা হলেও তার কাছে একেবারে বাস্তব। এবং এখানেই এই রেমেডির গভীরতা। তার মনের কেন্দ্রীয় অনুভূতি দ্বারায় আমি একা না, আমাকে দেখা হচ্ছে, এটা শুধু ভয় না, বরং পারসেপশনের বিকৃতি। যেখানে নিরাপদ আর বিপদের মধ্যে, নিরাপদ এবং অনিরাপদের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দুর্বল হয়ে যায় তার। ফলে চারপাশের স্বাভাবিক ঘটনা, একটানা দরজার শব্দ, কারো ফিসফিস করা সব কথা, তারপরে ফোনের আলো, সবকিছুই তার কাছে যেন একটা সংকেত হয়ে দাঁড়ায়। এই প্রক্রিয়াটা ধাপে ধাপে গড়ে ওঠে। প্রথমে আসে হাইপার অ্যাওয়ারনেস। সে অস্বাভাবিকভাবে সচেতন হয়ে ওঠে, যেন তার ইন্দ্রিয়গুলো সবসময় সতর্ক অবস্থায় আছে।
এরপর আসে মিস ইন্টারপ্রিটেশন। এই সাধারণ সংকেতগুলোকে সে ভুলভাবে ব্যাখ্যা করে, মনে করে মনে করে যে অন্যরা তাকে নিয়ে কথা বলছে বা কিছু লুকাচ্ছে। শেষে এই ভুল ব্যাখ্যা স্থায়ী বিশ্বাসে পরিণত হয়। আমি নিশ্চিত তারা আমার বিরুদ্ধে কথা বলছে, নিশ্চয়ই কথা বলছে। এখানে হায়ার সাধারণ অ্যাংজাইটি রেমেডি থেকে আলাদা হয়ে যায়, কারণ এখানে ভয় যুক্তির সীমা পেরিয়ে ডিলুশনে পরিণত হয়। এই মানসিক অবস্থা খুব পরিচিত বাহ্যিক প্রকাশ হলো দরজা, জানালা, ফোন নিয়ে অতিরিক্ত সতর্কতা। রোগী বারবার দরজা চেক করে। আপনারা লক্ষ্য করবেন যে কোনো মানুষ আছে যে দরজা তালা মারার পরে আবার যে তালা চেক করবে, জানালা লাগার পরে আবার জানালা চেক করবে যে জানালা ঠিক মতো লাগানো আছে কিনা, ফোনে কেউ শুনছে কিনা, কথা বলার সময় বারবার লক্ষ্য করবে, আশপাশে তাকাবে যে ফোনে আমার আশপাশে কেউ আছে কিনা, সন্দেহ করে। বাইরে থেকে এগুলো ওসিডির মতো মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো কিন্তু তার কাছে সার্ভাইভাল বিহেভিয়ার। সে মনে করে সতর্ক না থাকলে কিছু খারাপ কিছু ঘটবে তার সাথে। চোখের ভাষাও এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই রোগীর চোখ কখনো স্থির থাকে না, এদিক ওদিক ছুটে বেড়ায়, আবার হঠাৎ তীক্ষ্ণভাবে কারো দিকে তাকায়। সে সরাসরি চোখে চোখে চোখ রাখতে পারে না, কারণ তার ভিতরে সবসময় একটা স্ক্যানিং চলছে, আমি নিরাপদ কিনা। এই অস্থির চোখই তার মনের অস্থিরতার প্রতিফলন। তার আচরণে গোপনীয়তা একটা অদ্ভুত ছাপ থাকে। সে ফিস করে কথা বলে, চারপাশ দেখে নিয়ে কথা বলে, হঠাৎ থেমে যায় যেন কেউ শুনে ফেলবে। এই সোশ্যাল অ্যাংজাইটি না, এটা বরং প্যারানয়েড সিক্রেসি। সে বিশ্বাস করে তার প্রতিটি কথা নজরদারির মধ্যে আছে। এই এইরকম বিষয়, গভীর বিষয়, দ্য প্যারানয়েড ওয়াচার। আমরা যদি রেপার্টরিতে যদি দেখি রুব্রিক্স, এই ধরনের রোগীর ক্ষেত্রে যদি লক্ষণ আমরা পাই, তাহলে আমাদের রেপার্টরিতে 4টি খুব গুরুত্বপূর্ণ রুব্রিক্স রয়েছে, যা মাইন্ড ডিলুশন ওয়াজড, মাইন্ড সাসপিসিয়াস, মাইন্ড ফিয়ার বিং অবজার্ভ, মাইন্ড ডিলুশন পারসিকিউটেড। এই 4টা রুব্রিক আমাদের এই রোগীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি এবং খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো 9টা ফেস নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ এটা অনেক বিশাল একটা ব্যাপার। আমি যতটুকু পারি অল্প করে বলি। দ্য সেক্সুয়াল নিউরোটিক, এই রোগীগুলো আমরা বেশ প্রায় পাই। এই সেক্সুয়াল নিউরোটিক এমন একটি স্তর যেখানে যৌনতা আর স্বাভাবিক প্রবৃত্তি হিসেবে থাকে না, বরং তা এক জটিল মানসিক দ্বন্দ্ব রূপ নেয়, যেখানে আকর্ষণ, লজ্জা, অপরাধবোধ এবং নিয়ন্ত্রণহীনতা একসাথে জড়িয়ে যায়। এখানে শরীরের ভিতরে একটি স্থায়ী টানাপোড়েন কাজ করে। সে চায়, আবার সেই চাওয়াটাকে সে ভয় পায়। সে আকৃষ্ট হয়, আবার সঙ্গে সঙ্গে নিজেকে দোষী মনে করে। এই অবস্থার মূল কেন্দ্র হলো ডিজায়ার এবং গিল্টি এর সংঘর্ষ। তার মনে বারবার যৌন চিন্তা বা কল্পনা আসে এবং সে চিন্তার সঙ্গে 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 একটি তীব্র গিল্টি তৈরি হয়। সে চিন্তা লোককে দমন করার চেষ্টা করে, কিন্তু সাপ্রেশন যত বাড়ে ততই সে চিন্তাগুলোকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। ফলে এটি ভিসিয়াস সাইকেল তৈরি করে, যা চিন্তার গিল্টি সাপ্রেশন, আবার চিন্তা যাকে ধীরে ধীরে নিউরোটিক অবস্থার দিকে নিয়ে যায়। এই রোগী মনে করে যে সেক্সুয়াল অবসেশন একটি প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়। তার চিন্তাগুলো ইনক্লুসিভ হয়ে ওঠে, সে চাইলে মন অন্যদিকে নিতে পারে না, বারবার একই ধরনের কল্পনা ফিরে যায়। এই কল্পনা জগতে সে এতটাই ডুবে যায় যে বাস্তবতার সাথে একটি সূক্ষ্ম বিচ্ছিন্নতা তৈরি হয়। এটি কোনো স্বাভাবিক আকাঙ্ক্ষা না, বরং মানসিক দখলদারিত্বের একটি অবস্থা। শারীরিক স্তরের প্রতিফলন দেখা যায়, যেমন নকটার্নাল ইমিশন, অতিরিক্ত যৌন স্বপ্ন বা পেলভিক অঞ্চলে উত্তেজনা। এইসব লক্ষণগুলো স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ হলেও এখানে কিন্তু তা হয়ে যায় এক্সেসিভ এবং নিয়ন্ত্রণহীন। একটা রোগীর কথা বলি। রোগী আমার পূর্ব পরিচিত, এর আগে বিভিন্ন বিষয়ে চিকিৎসা নিয়েছে। ওনার হাজবেন্ড একটি কোম্পানিতে এনজিও চাকরি করে। ভদ্রলোক আমাকে পূর্বেই বলেছে যে আমার স্ত্রী চিকিৎসা করতে আসলে তার যে নিম্ফোমেনিয়া রোগী, তার এই বিষয়ের উপরে কোনো ওষুধ দেওয়া যায় কিনা। কারণ আমাদের দেশে তো সেক্সুয়াল বিষয়ে কথা বলতে রোগীরা চায় না, এটা খুব জটিল বিষয়, অনেকে লজ্জা করে, খুব কঠিন একটা বিষয়। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করবো, আপনাকে সহযোগিতা করতে হবে। তো স্বামী স্ত্রী তারা এসে কথাবার্তা বলছে। স্ত্রীর বিশেষ করে সাদা স্রাবের সমস্যা হচ্ছে এবং খুব ইরিটেশন হচ্ছে জরায়ুতে, খুব চুলকাচ্ছে, অস্থিরতা লাগছে, এই ধরনের একটা সমস্যা নিয়ে আসছে।
আহ, কথা প্রসঙ্গে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না, বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করলাম, মডালিটি সবগুলো জানা হলো। কথা ফাঁকে ফাঁকে সে তার স্বামীর হাতের সঙ্গে হাত দিচ্ছে, হাত দিয়ে কথা বলছে। বলতে বলতেই আমি বললাম যে ভাই আপনার কোনো সমস্যা, মানে মোটামুটি টেস্টিং করার পরে আপনার কোনো চিকিৎসা দিতে হবে কিনা। তখন বললো যে হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের চিকিৎসা দেন, ভালো করে চিকিৎসা দেন। দেখেন তো, আহ, এত সুন্দর একটা স্ত্রী, এত সুন্দর একটা স্ত্রী রেখে আপনার ভাই খালি বাইরে ঘুরে বেড়ায়, এটা কেমন কথা? এটা ভাইকে বোঝান তো। দেখেন, একজন মেয়ে মানুষ সে ইঙ্গিত করছে কিভাবে যে আপনার ভাইয়ের চিকিৎসা করেন, তো এত সুন্দর একজন স্ত্রী ঘরে রেখে, স্বাস্থ্যবান স্ত্রী ঘরে রেখে আপনার ভাই বাইরে ঘুরে বেড়ায়, এই কথার মানে কি? আমাকে কি ভাবতে হবে না যে রুগীটি হাইসেমাস এর রুগী? অবশ্যই ভাবতে হবে। কারণ রুগী যখন যৌন ইঙ্গিতের ইঙ্গিত করছে, সে যখন লজ্জা শরম হারিয়ে তার স্বামীর যৌন চিকিৎসার কথা বলছে, যে স্বামী তার সঙ্গে পেরে উঠছে না, স্বামী আগেই বলেছে যে তার যৌন চাহিদা আমি মেটাতে পারছি না, তার যৌন চাহিদা দিন দিন বেড়ে চলেছে, এটা থামাতেই হবে, না হলে আমাদের সংসার টিকানোই মুশকিল। তখন স্ত্রী ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছে যে আপনার ভাইয়ের চিকিৎসা করেন, ভালো এত সুন্দর স্ত্রী ঘরে রেখে বাইরে ঘুরে বেড়ায়। এই হলো হায়াসিয়ামাস। এরপরে আপনাদের আর একটা কেস শেয়ার করি। দেখা যাচ্ছে তো না? জি স্যার। এই রুগীর বয়স হলো, একটা 32 বছরের মহিলা, একটা ট্রমা রুগী। 6 মাস আগে তার সন্তান জন্মের মানে পরে তার মানসিক পরিবর্তন হয় এবং সেটা খুব মারাত্মক আকার ধারণ করে। এটা বিশাল কেস। আমি অত গভীরে যাচ্ছি না, আমি জাস্ট মূল মূল বিষয়গুলো আপনাদের এখানে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। তার যে সমস্যাগুলো ছিল তার ভিতরে একটা সমস্যা হলো স্বামীকে নিয়ে তীব্র সন্দেহ করতো। কারণ স্বামী তাকে সময় দেয় না, চাকরি করে, মার্কেটিং এর চাকরি করে, বাইরে থাকতে হয় সবসময়, সকালে গেলে রাতে আসে। আহ, বাচ্চা হওয়ার পরে সে একা হয়ে যায়। যার কারণে স্বামী কিনা তার তীব্র একটা সন্দেহ ভিতরে তৈরি হয়। সে মনে করে যে তার সঙ্গে অন্য কারো সম্পর্ক আছে। বারবার বলে যে যখন তাকে ওষুধ খেতে বলা হয়, সে স্বামীর কাছ থেকে বা অন্য কারোর থেকে ওষুধ খেতে চায় না, সে ওষুধ ফেলে দেয় বা নিজে নিজে ওষুধ খায়। কারণ সে মনে করে যে তাকে কিছু দিয়ে তাকে মনে হয় মেরে ফেলা হবে, মানে তাকে বিষ দেওয়া হবে। আচ্ছা, একা থাকতে ভয় পায় রোগী, মাঝে মধ্যে অকারণে হাসে, আবার হঠাৎ করে কাঁদে। হ্যাঁ, তারপর রাতে ঘুম কম হয় রোগীর, ঘুম খুবই কমে গেছে বর্তমানে। বিছানায় বসে বিড়বিড় করে, কি যে কথা বলে নিজের সঙ্গে কে জানে। তারপরে দেখা যায় যে 2-3 বার নিজের কাপড়টাও ঠিক রাখতে পারে না, মানুষের সামনে কাপড় টাপড় খুলে ফেলে। এরকম একটা ফ্যামিলি এমব্রেসড একটা সিচুয়েশন সে তৈরি করে ফেলে মাঝে মধ্যে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সন্তানের প্রতি তার কিন্তু একটা ঈর্ষা, যে বাবা যখন সন্তানকে ভালোবাসে, চুমু দেয়, তখন তার ভিতরে ঈর্ষা কাজ করে। সে সন্তানকে দুধ খাওয়াতে চায় না, সন্তানকে বলে আমাকে চোখের সামনে দূর করো, এই কান্নাকাটি দূর করো আমার চোখের সামনে থেকে। সন্তানের সঙ্গে 6 মাসের বাচ্চার সঙ্গে সে খারাপ বিহেভ করে এবং শরীরে মাঝে মধ্যে টুইচিং হয়। এই হলো মোটামুটি একটা কোর একটা জিনিস, আমি মূল বিষয়টা বললাম, আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমি এইটা পাওয়ার পরে আমি যখন ইন্ডিভিজুয়ালাইজ আমি দেখাই, আমি ক্যারেক্টারিস্টিক সিম্পটম ইন্ডিভিজুয়ালাইজ সিম্পটমের উপরে মাইন্ড মাইন্ড রুব্রিক আমি নিলাম। মাইন্ড জিলাসি হাজবেন্ড, মাইন্ড ডিলুশন স্পোজ আনফেথফুল, মাইন্ড ডিলুশন পয়জন, মাইন্ড ফিয়ার অ্যালোন অফ বিং, মাইন্ড ইনডিসেন্ট বিহেভিয়ার, মাইন্ড মেনিয়া পারপিউলার, মাইন্ড ডিলিরিয়াম মিউটারিং, কনভালশন বা টুইচিং। আচ্ছা, এই মাইন্ডের এই কটা রুব্রিক নিয়ে কিন্তু আমাদের মেডিসিন বের হয়ে গেল। আমরা রেপার্টরিটা দেখি, সেন্থেসিস রেপার্টরি করেছি। দেখেন, রুব্রিক নেওয়া হয়েছে সবগুলোই কভার করেছে। হায়োসিয়ামাস, স্ট্রামোনিয়াম, বেল, ভিরেট্রামেল এবং অ্যানাকার্ডিয়াম। হায়োসিয়ামাস কিন্তু 3 স্টার, সবগুলোই কভার করেছে, দেখতে পাচ্ছেন মনে হয় সম্ভবত। তো রুগীটাকে হায়োসিয়ামাস দেওয়া হয়েছিল এবং মাসখানেকের ভিতরে তার আমূল পরিবর্তন চলে আসছে এবং আস্তে আস্তে 2 মাস পরে তা ঠিক হয়ে যায়। এই হলো এর বিষয়।
আমরা একটু হাইসোয়ামাসের সঙ্গে স্ট্রামোনিয়াম একটু ডিডি করবো, খুব অল্প করে করবো কারণ সময় খুব বেশি নেই। হায়োসিয়ামাস নাইজার এবং স্ট্রামোনিয়াম দুটোই কিন্তু সোলানেসি ফ্যামিলির খুবই শক্তিশালী রেমেডি, আপনারা জানেন এটা। এবং দুটোর মধ্যে কিন্তু ভয়, বিভ্রম, উন্মাদনা এই উপাদানগুলো কিন্তু খুব উপস্থিত। কিন্তু ক্লিনিক্যালি এদের আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো ভয়ের প্রকৃতি, মানসিক প্রতিক্রিয়ার ধরন এবং সম্পর্কের ভূমিকা। এই তিনটি স্তর যদি পরিষ্কারভাবে বুঝতে পারি আমরা, কখনোই কিন্তু এই দুটো রেমেডি নিয়ে বিভ্রান্ত হব না। সবচেয়ে প্রথমে যে মূল পার্থক্যটি আমাদের করতে হবে তা হলো তাদের কেন্দ্রীয় মানসিক থিম। এটা আমাদের প্রথমে ধরতে হবে যে হায়োসেমাস এর কেন্দ্র হলো সম্পর্ক ভিত্তিক ভয়, বিশ্বাসঘাতকতা, অপমান, পরিত্যাগ। আর ভয় সবসময় মানুষকে ঘিরে, সম্পর্ককে ঘিরে, এটা কিন্তু হায়োসেমাস এর ব্যাপারে মনে রাখতে হবে। অন্যদিকে স্ট্রামোনিয়ামের অস্তিত্বগত আতঙ্ক, অন্ধকারে ভয়, একাকিত্বে ভয়, ভয়ঙ্কর কিছু দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার ভয়, জিন ভূতের ভয়, বিভিন্ন প্রকার ভয় অন্ধকারে পায় এই স্ট্রামোনিয়ামের রোগীরা। এখানে সম্পর্ক নয়, এখানে বাঁচা মরার আদিম ভয় কাজ করে স্ট্রামোনিয়ামের ভিতরে। ভয়ের প্রকৃতির এই পার্থক্যটি সবচেয়ে স্পষ্ট। হায়োসিয়ামাস রোগী ভয় পায় কেউ তাকে ঠকাবে, ছেড়ে যাবে, অপমান করবে, তার বিরুদ্ধে কিছু করবে। সে সন্দেহ করে, পর্যবেক্ষণ করে এবং মনে গল্প তৈরি করে ওরা আমার বিরুদ্ধে কথা বলছে, ওরা আমার বিরুদ্ধে কিছু করবে। এই ভয় সামাজিক ও সম্পর্ক ভিত্তিক। বিপরীতে স্ট্রামোনিয়ামের রোগীর ভয় অন্ধকারকে, একা থাকাকে, অজানা শক্তিকে, দানব, জিন, ভূত, পশু পাখি বা যে কোনো ভয়ঙ্কর উপস্থিতি তাকে আক্রমণ করবে, এই ভয় তার স্ট্রামোনিয়ামের। তার ভয় এতটাই তীব্র যে সে অনুভব করে আমি ধ্বংস, এখনই ধ্বংস হয়ে যাব। তাই হায়োসিয়ামাস সন্দেহপ্রবণ আর স্ট্রামোনিয়াম আতঙ্কগ্রস্ত। এরপরে আর একটা জিনিস খুব বেশি দেখা যায়, যেটা হলো যে আক্রমণাত্মক আচরণের ক্ষেত্রে এখানে আচ্ছা হায়োসিয়ামাসের যে ব্যাপারটা ঘটে যে হায়োসিয়ামাস আক্রমণ করে সন্দেহ থেকে সে আঘাত করে, কারণ সে মনে করে যে এই যে অন্যজন তাকে আঘাত করবে। এতে একটি হিসেবে মানে জেলাস একটা এলিমেন্ট থাকে। কিন্তু স্ট্রামোনিয়াম আক্রমণ করে আতঙ্ক থেকে। তার আক্রমণ হঠাৎ, তীব্র, আনকন্ট্রোল। এটি সেলফ ডিফেন্সের এক চরম রূপ, যেখানে সে নিজেকে বাঁচার জন্য হিংস্র হয়ে ওঠে। এটা কিন্তু স্ট্রামোনিয়ামের ক্ষেত্রে হয়ে থাকে। এবং সবশেষে যেটা বলবো যে আরো অনেক বিষয় ছিল, আমি সংক্ষিপ্তভাবে বলছি, সময় বেশি নাই। সবশেষে যেটা বলবো যে এই দুটা রেমেডির পার্থক্য যদি এক লাইনে বলতে চাই, তাহলে হায়োসিয়ামাস হলো ভাঙা সম্পর্কের ভয়, আর স্ট্রামোনিয়াম হলো আদিম অস্তিত্বের আতঙ্ক। একজন মানুষকে কেন্দ্র করে ভয় পায় আর অন্যজন অজানা অন্ধকারকে কেন্দ্র করে ভয় পায়। এই সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্যটাই আমাদের সঠিক রেমেডির দিকে নিয়ে যাবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে ছোট করে একটু বলি যে হায়োসিয়ামাস এবং ভিরেট্রামেল, আমি কিন্তু পূর্বে ক্লাসে বলেছিলাম যে 5টা মেডিসিন রয়েছে আমাদের, যেগুলো কিন্তু হায়োসিয়ামাসের 19 আর 20 খুব কাছাকাছি। তার ভিতরে স্ট্রামোনিয়াম, বেল, ভিরেট্রামেল, অ্যানাকার্ডিয়াম, এই মেডিসিন গুলো খুব কাছাকাছি। ভিরেট্রামেল মানে হায়োসিয়ামাস এবং ভিরেট্রামেল দুটো এমন রেমেডি যেখানে আমরা চরম মানসিক ভাঙন, নাটকীয়তা, এমনকি অস্বাভাবিক আচরণ দেখি এই মেডিসিন দুটোর ভিতরে। বাইরে থেকে অনেক সময় এরা একরকম মনে হতে পারে, উন্মাদনা, অদ্ভুত কথা, অতিরঞ্জিত আচরণ, কিন্তু ভেতরের যেটা মোটিভেশন বা আত্মসম্মানের ভূমিকা এবং মানসিক গঠনের ভিত্তি সম্পূর্ণ আলাদা। এই ভিতরে পার্থক্যটাই কিন্তু ক্লিনিক্যাল সিদ্ধান্তের আসল চাবিকাঠি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে প্রথমে তাদের কোর থিম বুঝতে হবে। বিশেষ করে হায়োসিয়ামাসের কেন্দ্র হলো পরিত্যাগের ভয়, সন্দেহ এবং ঈর্ষা। সে ভালোবাসা হারানো ভয় কাঁপে এবং সেই ভয় থেকেই তার মানসিক বিকৃতি তৈরি হয়। অন্যদিকে ভিরেট্রামেলের কেন্দ্র হলো ভাঙা অহংকার, ওয়ান্ডেড প্রাইড, এবং সে পতনের পর চরম আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করে। সে অনুভব করে যে সে পড়ে গেছে, অপমানিত হয়েছে, এবং সে ক্ষত ঢাকতে গিয়ে সে উল্টো নিজেকে নিজেকে বড়, মহান বা ঈশ্বরতুল্য করে তোলে। ভয়ের প্রকৃতি এই পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে যে হায়োসিয়ামাস ভয় পায় সম্পর্ক হারানোর, সে আমাকে ঠকাচ্ছে, আমাকে ছেড়ে যাবে, ও আমাকে নিয়ে হাসছে, এই ভয় সন্দেহ রূপ নেয়, আর সন্দেহ থেকে জিলাসি জন্ম নেয়। বিপরীতে ভিরেট্রামের ভয় হলো যে পতন। সে মনে করে সে ব্যর্থ হয়েছে, তার মর্যাদা নষ্ট হয়েছে, কিন্তু এই ভয় তাকে নামায় না, নিচে নামায় না, বরং সে উল্টো এক্সট্রিম গ্র্যান্ডুলার দেখাতে শুরু করে। তাই হায়োসিয়ামাস একজন ইনসিকিউর লাভার আর ভিরেট্রাম একজন ফলিং কিং।
সে নিজের ভাঙা সিংহাসন ঢাকতে নতুন রাজত্ব বানাতে চায়। অহংকারের দিকে, ইগোর দিকে দেখা যায় থেকেও পার্থক্যটি খুব গভীর। হায়োসেমাস অহংকার দুর্বল, প্রতিরক্ষামূলক, সে বড় কথা বলে কিন্তু ভেতরে ভয় লুকিয়ে রাখে। আর ভিরেট্রামের অহংকার বিশাল, নাটকীয় এবং প্রায় গ্র্যান্ডুলাস, নিজেকে রাজা বা নবী বা ঈশ্বরের দূত ভাবতে পারে। এখানে ডিলুশন অফ গ্র্যান্ডুলারিটি স্পষ্ট। তাই হায়োসেমাস সন্দেহপ্রবণ, ভিরেট্রাম কিন্তু আত্মগম্ভীর। ভিরেট্রাম ভিরেট্রাম অ্যালবে আমাদের এই পার্থক্যগুলো মেডিসিন নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বলবো সবশেষে যে হায়োসেমাস হলো বিশ্বাস ভাঙা যন্ত্রণা, আর ভিরেট্রাম অ্যাল হলো ভাঙা অহংকারের প্রতিশোধ। আর গভীরে বললে হায়োসেমাস ভালোবাসা চায়, ভিরেট্রাম অ্যাল চায় কিন্তু সম্মান। সে সবার কাছে বড় হতে চায়, সে সবাইকে দেখাতে চায়। তাই জন্য তো সে চেম্বারে এসে সে ভালো ঘড়ি, ভালো আংটি, গলার চেন, ভালো জামা বারবার দেখাতে চায়, সামনের জনকে দেখাতে চায়, সে প্রদর্শন করে, সে বড় বড় কথা বলে, আড়ম্বর কথাবার্তা বলে, বড় বড় কথা বলে, যেন সেটা বিশাল কিছু। এগুলো আমরা কিন্তু দেখতে পাই ভিরেট্রাম অ্যালের ক্ষেত্রে। এই হলো বিষয়। এবং লাস্টে আমি একটা সেগমেন্ট রেখেছি যে আমরা পার্সোনালিটির দিকে আমরা যাব একটু। এই মেডিসিনের যে পার্সোনালিটি, আমরা কিছু মানুষের সঙ্গে মিল করব। আপনারা সবাই এনাকে চিনেন, জিম ক্যারি। তিনি একজন প্রখ্যাত অভিনেতা, খুবই মারাত্মক অভিনয় করে। জিম ক্যারির ভিতরে এরকম মানুষ কিন্তু আপনার সমাজে কিন্তু আশপাশে দেখতে পান। আমরা এনার যে চরিত্র বা ইনার যে অভিনয়গুলো করেন, এই অভিনয়ের পরে আপনারা দেখেন যে কি সুন্দর একটা ব্যাপার এখানে লক্ষ্য করবেন আপনারা। জিম ক্যারি একজন বিখ্যাত অভিনেতা, তার অত্যন্ত এক্সপ্রেসিভ এবং অভিনয়ের যে দক্ষতা, তার জন্য কিন্তু তার পরিচয় কিন্তু জগৎ বিখ্যাত। তার এই পার্সোনালিটি এক্সপ্রেশনের মধ্যে যেটা থাকে যে অত্যন্ত নাটকীয় ফিজিক্যাল এক্সপ্রেশন, তারপর ওভার এক্সাজারেশন এবং সাডেন ইমোশনাল শিফট এবং চাইল্ডিশ প্লেফুলনেস, হাসি কান্না ধরনের ইমোশনালি ফ্লুইডিটি। আপনারা যে 9 ফেসের কথা বললাম, তার ভিতরে একটা ছিল চাইল্ডিশ বিহেভিয়ার। হায়োসেমাস রোগীর মধ্যে আমরা এই একটা প্যাটার্ন পাই। তার ভিতরে আপনারা লক্ষ্য করবেন যে জিম ক্যারির মধ্যে, এই অভিনয়ের মধ্যে, তার চরিত্রের ভিতরে এই লক্ষণগুলো আমরা পাই। তাই এই এক্সপ্রেসিভ স্টাইল অনেক সময় হায়োসেমাস এর হিস্টোরিক্যাল পারফরমেন্স এবং চাইল্ডিশ ফুল ফেসের সাথে একদম রিজেম্বল করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার এটা ট্যালেন্ট বা আর্টিস্টিক এক্সপ্রেশন, প্যাথোলজি না কিন্তু এটা। এখানে মূল থিম হলো ইমোশনাল ওভারফ্লো, ড্রামাটিক এক্সপ্রেশন। আপনারা কিছু মানুষের মধ্যে বা কিছু রোগীর মধ্যে এরকম ড্রামাটিক, এরকম এক্সপ্রেশন আলা চাইল্ডিশ ফুল ফেস আপনারা কিন্তু লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে এই ধরনের রোগীর পার্সোনালিটির সঙ্গে হায়োসেমাস খুব ওতপ্রোতভাবে মিলে যায়। আপনারা নিশ্চয়ই এটাকে চিনেন, পৃথিবীর বিখ্যাত সিঙ্গার মাইলি সাইরাস। মাইলি সাইরাস একজন জনপ্রিয় গায়ক এবং পারফর্মার, যিনি তার ক্যারিয়ারে একাধিক ড্রামাটিক ট্রান্সফরমেশন দেখিয়েছেন। আপনারা জানেন অনেকে হয়তো। তার পার্সোনালিটি প্যাটার্নের ভিতরে যেটা লক্ষ্য করেছি আমি, যে প্রভোকেটিভ বিহেভিয়ার, সেক্সুয়ালাইজড স্টেজ এক্সপ্রেশন, তারপরে সাডেন আইডেন্টিটি শিফট, তারপরে অ্যাটেনশন গ্র্যাম্বলিং স্টাইল এবং বাউন্ডারি পুশিং। এই জিনিসগুলো এর পার্সোনালিটির ভিতরে ওতপ্রোতভাবে আছে, যা হায়োসেমাসের পার্সোনালিটির সঙ্গে একদম দারুণভাবে মিলে যায়। তার কিছু ফেজে এমন বিহেভিয়ার দেখা গেছে যেখানে সোশ্যাল ইনহ্যাবিটেশন কমে গিয়ে ডিলিব্রেট এক্সপোজার এবং শকিং এক্সপ্রেশন হয়েছে, যা হায়োসেমাসের ডিসহ্যাবিটেটেড এবং হিস্টেরিক্যাল মিক্স ফেসের সাথে একদম মিলে যায়। এর পার্সোনালিটির সঙ্গে সবচেয়ে যে মূল থিমটি কাজ করে সেটা হলো আইডেন্টিটি শিফট এবং এক্সপ্রেসিভ রেবিলিয়ন এবং অ্যাটেনশন সিমিলিং। এই কটা বিষয় যেটা হায়োসেমাসের সঙ্গে খুব দারুণভাবে মিলে যায় এই পার্সোনালিটির সঙ্গে। এরপরে আমরা একজন কুখ্যাত জোসেফ স্ট্যালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন শক্তিশালী এবং বিতর্কিত নেতা, যিনি কঠোর নিয়ন্ত্রণ, রাজনৈতিক শুদ্ধি অভিযান এবং ভয়ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য ইতিহাসে পরিচিত।
তার নেতৃত্বের ধরন ছিল শুধু রাজনৈতিক না, এটা একটি গভীর মানসিক প্যাটার্নও প্রকাশ করে, যেটা হোমিওপ্যাথির দৃষ্টিতে বিশ্লেষণ করলে খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক সামনে আসে। যেমন পার্সোনালিটির সবচেয়ে স্টার্কিং বৈশিষ্ট্য ছিল এক্সট্রিম সাসপেক্টিভ এবং ডিস্ট্রাস্ট। তিনি খুব সহজে কাউকে বিশ্বাস করতেন না, এমনকি তার মানে নিকটতম সহযোগীদেরও তিনি বিশ্বাস করতেন না। তার মধ্যে একটা স্থায়ী অনুভূতি কাজ করতো যে কেউ না কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধরনের ধারাবাহিক সন্দেহ হাইসেমাসের প্যারানয়েড লেয়ারের সাথে খুব শক্তভাবে মিলে যায়, যেখানে মানুষ সবকিছু পার্সোনাল থ্রেট হিসেবে ব্যাখ্যা করে। এই সন্দেহ শুধু চিন্তায় সীমাবদ্ধ ছিল না, এটা তার ডিসিশন মেকিং এর রূপ নিত এবং তিনি নিয়মিত লোকজনকে সরিয়ে দিতেন, শাস্তি দিতেন বা হত্যা করতেন, কারণ তার মনে হতো তারা তাকে বিট্রে করবে। এখানে আমরা দেখি যে সাসপেকশন, ডিলুশন, অ্যাকশন এবং হাইসিয়ামাসের যে প্যারানয়েড ওয়াচারের ফেস, এটা কিন্তু চরম প্রকাশ, এবং এই জিনিসটা কিন্তু আমরা এই জোসেফ স্টালিনের মধ্যে কিন্তু প্রকটভাবে দেখি। তবে স্টালিনের ক্ষেত্রে শুধু সাসপেকশন না, এর সাথে একটি শক্তিশালী কন্ট্রোল ড্রাইভ এবং পাওয়ারফুল প্রিজার্ভেশন ইনট্যাক্ট কাজ করছিল, যেটা তিনি শুধু ভয় পেতেন না, তিনি সেই ভয়কে কন্ট্রোলে পরিণত করতেন, মানে ভয়টাকে কন্ট্রোল করে ফেলতেন। এই জায়গাটায় তিনি পিওর হাইএসএমএস এর চেয়ে আরো কঠিন, প্রায় সিফিলিটিক ডিস্ট্রাকটিভ লেয়ারে কিন্তু চলে যেতেন, যেখানে সন্দেহ ধ্বংসাত্মক হয়ে ওঠে। তার ইমোশনাল এক্সপ্রেশন ছিল রেস্ট্রেইনড, তিনি খুব বেশি নাটকীয়ভাবে রিয়াক্ট করতেন না, বরং ভিতরে ভিতরে সন্দেহ পুষে রেখে ক্যালকুলেটেড অ্যাকশন নিতেন। এই দিকটি সাইলেন্ট ফ্রোজেন হায়োস, আমি যদি সুযোগ পাই পরবর্তী ক্লাসে আমি এটা বলবো সাইলেন্ট ফ্রোজেন নিয়ে, এই সাথে তার আংশিক মিল রাখে। তাই বাইরে ক্লেম, ভিতরে সাসপেকশন। একই সাথে তার মধ্যে এমপ্যাথির ঘাটতি এবং রুটলেস এক্সাস্টন দেখা যায়, যা দেখায় সে তার পার্সোনালিটির একক কোনো রেমেডিতে পুরো ব্যাখ্যা করা কঠিন, কারণ এখানে হাইসিয়ামাস প্যারানয়েড সাসপেকশন সাথে তার গভীর ডিস্ট্রাকটিভনেস, যেটা সিফিলিটিকের ক্ষেত্রে হয়, এই প্যাটার্নের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। আমাদের একদম খুবই দারুণ একটা উদাহরণ সিফিলিটিক লেয়ার এবং হাইসিয়ামাসের যে কোর থিম, এটা আমরা জোসেফ স্টালিনের মধ্যে পরিপূর্ণভাবে দেখতে পাই। তো অসংখ্য ধন্যবাদ। 10:30 বেজে গেছে, আমার এতক্ষণ ধরে কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।